আমার একসঙ্গে আমরা সহযাত্রী ছিলাম। আমরা দুজন ওখানে শঙ্কর ঘোষ এমএলএ আমাদের শিলিগুড়ি, তিনি ছিলেন, আমি ছিলাম। আমাদেরকে চড়াও হয়েছে আমাদের উপরে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, যারা তৃণমূল বলে নামে, যারা তৃণমূল নামে ওরা বলছিল এখানে আপনারা কেউ থাকবেন না। আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদের মেরেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমাদের পেছন থেকে লাঠি পেটা করেছে, জুতো ছুড়েছে এবং গাড়িতে চড়ার পরেও দরজা খুলতে না পেরে কাঁচ ভেঙে তারা পাথর ছুড়ে রক্তাক্ত করেছে। তার জবাব তো আদিবাসীরা দেবেন, এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত মানুষ দেবেন তো? জবাব তো তাদের কাছ থেকে নেবেন তো? সব ভক্ত ফুলে ভোট দিয়ে আমাদের এখানকার রতন দাস, আমাদের সবার প্রিয়, সবার কাছের মানুষ, আমাদের এলাকার মানুষ, সম্মানীয় আমাদের রতন দাস বিজেপি মনোনীত প্রার্থী, তাকে বিপুল ভোটে জয়ী করে এখান থেকে আপনাদের কথা যাতে ওখানে আমাদের বিধানসভায় তুলে ধরতে পারেন তার ব্যবস্থা করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। আমরা আমাদের মাঝখানে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। তিনি অতি সাধারণ একজন মানুষ, তিনি কোনো বরণ টরণ পছন্দ করেন না, কিন্তু আমরা ওনাকে যখন পেয়েছি আমাদের প্রার্থী একটু অনুরোধ আপনাকে উনি একটু বরণ করে নেবেন। আমরা সবসময় উনাকে হয়তো পাবো না, উনাকে পাওয়া আমাদের বিরাট সৌভাগ্য, তাই আমরা উনাকে বরণ করে নিয়েছি। উনি খুব সাধারণ মানুষ, এগুলো উনি পছন্দ করেন না, তাও আমরা কিন্তু জোর করেই করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। নমস্কার, আমি কোনো বক্তৃতা করতে নয়, আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সরাসরি চোখে চোখ রেখে। আপনাদের ছোট কথা, আপনাদের ছোট ব্যথাকে মানুষের সামনে তুলে ধরে এসেছি। রতন দাসের হয়ে ভোট চাইতে, হরিশ্চন্দ্রপুরের মানুষের কাছে ভোট চাইতে। এই বিধানসভা আমার অচেনা নয়। 40 বছরের বেশি সময় ধরে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করছি। 38 বছর ধরে হরিশ্চন্দ্রপুরে আসছি। কারণ যখন বিজেপিকে দেখলে মানুষ বলতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি, তখন হরিশ্চন্দ্রপুরে আমরা দাঁড়িয়ে বলতাম আমরা বিজেপি, আমরা জনতা পার্টি নই। আমরা এখানে থাকতে এসেছি, এখান থেকে চলে যেতে আসি। আমরা হরিশ্চন্দ্রপুর সহ পশ্চিমবঙ্গের চেহারাটাকে বদলে দিতে। কিন্তু আমি একটা সাধারণ প্রশ্ন করছি আপনাদের কাছে। আপনাদের যিনি সাংসদ আছেন খগেন মুর্মু, আমার পূর্বপুরুষ তো যশোর জেলা থেকে এসেছিল এখানে। আমরা তো পশ্চিমবঙ্গের আদিবাসিন্দা নই, আমিও একদিন উদ্বাস্তু পরিবার, কিন্তু খগেন মুর্মু তো আদিবাসী। খগেন মুর্মু তো এই মাটির ছেলে। এই মাটির জঙ্গলের ওপরে, জলের ওপরে, নদীর ওপরে, পাহাড়ের ওপরে, ধানের ক্ষেতের ওপরে তার অধিকার। তিনি একটা সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন বলেই তিনি শুধু সেই সম্প্রদায়ের প্রতিনিধি হবেন এমন তো নয়। আগে মালদা জেলার মানুষ তাকে আপন করে নিয়েছিল, তাকে গ্রহণ করেছে, তাকে দুবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচন। আমরা গেলাম একটি অঞ্চলে, আদিবাসী পরিবার, মাত্র 1 ঘন্টার বন্যায় তাদের 150-র বেশি বাড়ি ভাসিয়ে নিয়ে চলে গেছে। মা দাঁড়িয়ে আছেন, ছেলে নেই, পুত্রবধূ নেই, নাতিকে সঙ্গে নিয়ে বানের জলে চলে গেছে। কোন জায়গায় স্ত্রী আছেন, স্বামী পুত্র চলে গেছে। নদীর পাড়ে একটি সুন্দর বাড়ি, ওই বাড়ি দেখলে যে কেউ, অনেক কলকাতা শহরের কোটিপতি ধনী ব্যক্তি ওই বাড়িটির দিকে ঈর্ষা করবেন।
সেই বাড়ির ছেলেটি নিমন্ত্রণ করেছিল গোটা গ্রামের মানুষকে তার গৃহপ্রবেশে। মধ্যখান থেকে আড়াআড়ি ভেঙে আছে, সেই দৃশ্য আমরা দেখতে পাইনি। রাজ্য সরকার নেই, কেন্দ্রীয় সরকারের ওই বিভিন্ন সময় ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম, তারা দুটো নৌকো নিয়ে চলে যাচ্ছিল। আর ওই মানুষগুলো যাদের বাড়ি ভেঙে গেছে তাদের অপরাধ কি? একটা প্রকৃতি তাদের উপর অভিশাপ নামিয়ে আনলো। আর মানুষ হিসেবে তারা অপরাধ করেছে যখন প্রত্যেকটা বুথে বিজেপি প্রার্থীকে পঞ্চায়েত নির্বাচনে তারা জয়ী করেছে। আজকে তাদের পাশে দাঁড়ানো কি অপরাধ? আজকে কোন আদিবাসী সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াতে গেছেন, তাকে রক্তাক্ত করে দেওয়া হলো। তিনি 4 মাস কোন সাধারণ খাবার খেতে পারলেন না। আজকে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নমুনা। আর কারা আক্রমণ করলো? যারা আক্রমণ করলো তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, যারা আক্রমণ করলো তারা বাংলাদেশের বাসিন্দা। তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে এসে একটি নতুন পাড়া তৈরি করে বসিয়ে দিয়েছে, কারণ তাদের ভোট তৃণমূল কংগ্রেসের দরকার। যারা একদিন এই দেশটাকে ভাগ করলো, যারা একদিন এই দেশের মাটিয়ে দাঁড়িয়ে বলেছিল যে ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এই ভারতের মাটিটা দারুল হরব মানে যুদ্ধভূমি, নাপাক মানে অপবিত্র। এই অপবিত্র ভূমিতে কোনো মুসলমান থাকতে পারে না। তাই ভারত ভাগটাই আবশ্যক ভেবেছিল, আমরা দেশ ভাগ করলাম। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? বড় কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর মার। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গেলাম। আমরা পরাজিত হয়ে গেলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানের কাছে। দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আগে ওপার বাংলার মানুষগুলোর কথা চিন্তা করুন। ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, ঢোল, পোদ্দার আছেন, ওপার বাংলায় যে মাহাতো, মুর্মু আছে, ওপার বাংলায় যে কুর্মী আছে, ওপার বাংলায় যে মুন্ডা আছে, যে ভট্টাচার্য, ব্যানার্জি, চক্রবর্তীরা আছে, চাকমারা আছে, ওরা তো আমাদের রক্ত, ওরা তো আমাদের ভাই। ওরা তো পাকিস্তান চায়নি, ওরা তো ভারতবর্ষে থাকতে চেয়েছিল। আজকে তারা আক্রান্ত হচ্ছে, তারা রক্তাক্ত হচ্ছে বাংলাদেশে। আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই মালদা। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর বাংলাদেশে, আর আপনাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতি দিয়ে আগুন লাগিয়ে দিল। সত্যজিৎ রায় বাংলা বাঙালির গর্ব, তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তিনি কোন মন্দিরে গিয়ে বড় টিকা লাগিয়ে আপনাদের সামনে কোনোদিন ঘুরতে তাকে দেখেননি। তার বাড়িটা পর্যন্ত বাংলাদেশে ভেঙে মাঠ করে দেয়া হলো, মাঠ। এই যে যোগীজি, যোগীজিদের ওখানে তাদের সম্প্রদায়ের বিরাট মঠ, সেই মঠকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশে। যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিয়েছেন, সেই ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তার 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশিরা। অর্থাৎ একটা ধর্মান্ধ চিন্তা ভাবনা, একটা মানুষ, একটা চিন্তা, একটা র্যাডিক্যালাইজেশন, যারা অন্য কারোর অস্তিত্বকে স্বীকার করে না, যারা নালন্দা ধ্বংস করেছিল, যারা তক্ষশিলা ধ্বংস করেছিল, যারা বিক্রমশিলা ধ্বংস করেছিল, আজকে তারা বাংলাদেশে ইন্দিরা গান্ধী লাইব্রেরি ধ্বংস করেছে। আর মুর্শিদাবাদ জেলায় ওখানে একজন প্রাইভেট টিউটরের লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছে। কি দেখলেন মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে দেখলেন একজন হিন্দু মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বিএসএফ এর সামনে বলছে, গুলি চালান, আপনার গুলিতে আমার বুকটাকে ঝাঁঝা করে দিন, কিন্তু আমি অন্যের হাতে আমার শরীরটাকে অপবিত্র হতে দেব না। এ তো আমাদের মধ্যযুগের জহুরগ্রতের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা মনে করিয়ে দিচ্ছে আমাদের যশোর রাজ প্রতাপাদিত্যের প্রতি। সন্তানের মৃত্যুর পরে প্রতাপাদিত্য পরাজিত হয়ে যখন বন্দী হলেন,
তিনি জানতেন যে এবারে অন্তঃপুরে ঢুকবে মুঘলের বাহিনী। বিরাট পর্যায়ে অন্তঃপুরের মহিলাদের নিয়ে ইচ্ছামতিতে শরীর সমাধি তিনি নিয়েছিলেন, নিজের শরীরটাকে অন্যের হাতে স্পর্শ করতে দেন। আজকে বাংলার এই ইতিহাস, বাঙালির এই ইতিহাস আমরা ভুলে গেছি বলেই পশ্চিমবঙ্গ আজকে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। এত উদ্ধত্ত যে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে একটা মৌলবী বক্তৃতা করবে যে চিকেন নেক আমরা দখল করে নেবো, আমরা চীন ডেকে আনবো। যে দেশের জন্ম আমরা দিয়েছি, এখান থেকে চাল না গেলে, এখান থেকে খাবার না গেলে, এখান থেকে ওষুধ না গেলে, এখান থেকে আনাজ না গেলে, এখান থেকে ফল না গেলে যারা অনাহারে মারা যাবে। ভারত যদি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ দুদিনের মধ্যে শুকনো হয়ে শেষ হয়ে যাবে। আজকে সেই বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের জন্য আজকে আপনাদের হুমকি দিচ্ছে। বলছেন লক্ষ্মীর ভান্ডার, আরে লক্ষ্মীর ভান্ডারে কার টাকা? 1,500 টাকা কার টাকা? ও তৃণমূলের টাকা নয়, ওই টাকা আপনার টাকা, ওই টাকা আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছেন। আপনি দোকানে একটা সাবান কেনেন, 15 টাকা যদি সাবানটা কেনেন, আপনি যে দামে সাবান কিনবেন, যে মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, যার মাসে হয়তো 1 কোটি টাকা রোজগার আছে, সেও 15 টাকা দিয়ে কিনবে, আপনিও কিনবেন। অর্থাৎ কর সেও দিচ্ছে, আপনিও দিচ্ছেন। আপনার করের টাকা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে যে রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে জমা হচ্ছে, সেই টাকা আপনাদের কাছে ঘুরে আসছে। মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আবাস যোজনার টাকা বন্ধ, প্রধানমন্ত্রী 100 দিনের কাজের টাকা নেই। কেন টাকা নেই? সারা ভারতবর্ষ জুড়ে আবাস যোজনা চলছে, পশ্চিমবঙ্গে নেই। কারণ কেন্দ্রীয় সরকার বলছে তোমরা হিসাব দাও, টাকা নাও। আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তাই হিসাব সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় পিএম সূর্যঘর প্রকল্প, বিনা পয়সায় আপনার ফ্যান চলবে, লাইট জ্বলবে, আপনার যদি টিভি চলবে, ঘরে যদি ফ্রিজ থাকে ফ্রিজ চলবে, আপনার যদি কোনো শারীরিক কারণে অসুস্থতার জন্য মেশিন তৈরি করা হবে, মেশিন চলবে, 1 টাকাও লাগবে না। আপনার ছাদের উপরে বসবে সূর্য প্যানেল। সারা দেশের মানুষ গ্রহণ করেছে, পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি, করতে পারেনি, কারণ অন্তরায় তৃণমূল কংগ্রেস। যারা ছোট ছোট রাজমিস্ত্রির কাজ করেন, ছুতোর মিস্ত্রির কাজ করেন, সাইকেলের লিক সারানোর কাজ করেন, সাইকেল সারান, যারা আপনারা মোটর সাইকেল সারান, আজকে তাদের জন্য এই অসংগঠিত দরিদ্র শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন পিএম বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি, কারণ নরেন্দ্র মোদীর নাম এখানে চলবে না। আজকে বলছেন যে আমরা লক্ষ্মী, আর লক্ষ্মী তো রাজ্য তো লক্ষ্মী ছাড়া, রাজ্যে তো লক্ষ্মী নেই। আপনি যতই গান করুন, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আপনার ঘর আলো করে লক্ষ্মী আসবে না। কারণ এই অশান্তির পরিবেশে লক্ষ্মী আসতে পারে না। 15 বছরে 79,000 কারখানা বন্ধ, 1016টা কারখানা লিকুইডেশনে চলে গেছে, 6,300 বেশি কোম্পানি তাদের হেড অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে গেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোনোদিন শিল্প আসতে পারে না। কি হবে আপনাদের 3,000 টাকায়? আমরা লক্ষ্মীর মায়ের কাছে গেছি যে আপনার মেয়ে তো পাচ্ছে না, বলে মেয়ে কি করে পারবে, ওখানে পড়ার অবস্থা নেই। যা টাকা যেখানে যায় সেখান থেকে তৃণমূল শুষে নেয়। কোথা থেকে টাকা কোথায় চলে যাবে কেউ বুঝতে পারছে না। সেজন্য আমরা এনেছি অন্নপূর্ণার আঁচল, আর 1,500 নয়, প্রত্যেক মায়ের কাছে পৌঁছে যাবে 3,000 টাকা প্রতি মাস। 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 3,000 টাকা। অনার্স গ্রাজুয়েট বেকার ভাতা তাও কত, 1,500, মানে দৈনিক 50 টাকা। একটা ছেলে কি করবে এই যুগে? আমরা বলছি যতদিন না চাকরি পাও আমরা দেব 3,000 টাকা। এটা মোদির গ্যারান্টি, অর্থাৎ গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করা যায়।
75 লক্ষ লাখ প্রতিনিধি, সারা ভারতবর্ষে প্রকল্প শুরু হয়েছে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। কারণ সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার, বিভাজনের সরকার, সাম্প্রদায়িক সরকার, আদিবাসী বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, আলু চাষী বিরোধী সরকার, উত্তরবঙ্গ বিরোধী সরকার। এই সরকার যাদের গায়ের রং কালো হয় বা তাদের পছন্দ করে না, তাদের আক্রমণ করে। পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের আদিবাসী মহিলাদের নাক দিয়ে মাথা মুড়িয়ে ঘরে ঢুকিয়েছিল। এখন সরাসরি রাষ্ট্রপতি গায়ের রং নিয়ে প্রশ্ন তুলবে। এই কোন সরকার, কোন ভারতবর্ষ, কোন রাজ্য, কোন বাঙালি? আরে রাষ্ট্রপতিকে পর্যন্ত মাঠ দেবে না। এই যে আপনি যে বাড়িতে বাস করেন, এই ভারতের সংবিধান অনুযায়ী এখানে যত জল জঙ্গল জমি আছে তার মালিক হচ্ছে রাষ্ট্রপতি। আপনি যে বাড়ি করছেন, আপনার বাড়ির মালিকও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নামে এই দেশ পরিচালিত হয়। রাষ্ট্রপতি সংবিধানের প্রধান। তৃণমূল তাকেও মানে না। মনে মনে এরা রাত্রিবেলা কি স্বপ্ন দেখে, নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে শুরু করে। প্রতিবার নির্বাচন আসে আর বলে পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেই নির্বাচন শেষ হয়ে যায়, আবার ঘরের মেয়ে মানে বাংলা নিজের মেয়েকে চায়, ঠিক তখনই চায় আবার বাংলার কাছে চলে আসে। দীর্ঘদিন তার বক্তব্য শুনে আপনারা ক্লান্ত পরিশ্রান্ত, এবার বিশ্রামের প্রয়োজন আছে। হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপিকে নির্বাচিত করতে হবে, কারণ তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল নেই। একটু আগে আপনার সাংসদ আপনাকে বলে গেছেন ধর পড়ে আছে, ধর মানে কি মাথাটা নেই। তৃণমূল যে আছে সেটা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগে যেরকম জ্বলে ওঠে, সেরকম জ্বলে উঠে একটু হুমকি দিচ্ছে। ওটা একটু আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন। আবার বলছে গ্রামের বাড়িতে গিয়ে তোমরা কাকে ভোট দেবো আমরা দেখতে পাই, ঠিক পেছন থেকে দেখবো। আরে এর বাড়িতে উঁকি দেওয়ার অভ্যাস আছে নাকি? এরকম ভোট কে দিচ্ছে সেখানে উঁকি মারছে। কোথাও কোনো ভয় নেই, নির্ভয় ভোট দেবেন। ত্রিসীমানায় তৃণমূল কংগ্রেস ঢুকতে পারবে না। আমরা কোনো মুসলমানের বিরোধী নই। যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, আমরা তার বিরোধী নই। যারা ভারতবর্ষে দেশ ভাগের পরে থেকে গেছেন, যার বাপ ঠাকুর দাদার গোড়া এখানে আছে, তাদের আমরা বিরোধী নই। কিন্তু যারা ওপার বাংলা থেকে আসছে, তারা আমাদেরও সর্বনাশ করছে, মুসলমান ভাই বোনেদেরও সর্বনাশ করছে। আজকে যত বাংলাদেশি ধরা পড়েছে, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, ভারতবর্ষে যেখানে বিজেপি নেই, তামিলনাড়ু, কেরলে যত বাংলাদেশি ধরা পড়েছে, সেই মুসলমান ভাইদের চিহ্নিত করে দিয়েছে আমাদের উত্তর 24 পরগনা, আমাদের মুর্শিদাবাদের মুসলমানরা। তারা বলেছেন যে এদের জন্য আজকে আমরা বিপদে পড়ছি, আমরা ভারতীয়, আমরা মোদীজির সঙ্গে আছি, আমরা উন্নয়নের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে মুসলমানের মাসিক রোজগার কত? পশ্চিমবঙ্গে মুসলমানের মাসিক রোজগারের সঙ্গে একবার গুজরাটের মুসলমানের মাসিক রোজগারটা মিলিয়ে নেবেন। বাংলাকে গুজরাট হতে দেব না। আরে যে কুতুবুদ্দিনকে সিপিআইএম নিয়ে এসেছিল এখানে, গুজরাট দাঙ্গার পোস্টার বয়, তার হাতে এখন বিজেপির পতাকা, ব্যবসা করছে, রোজগার 2 লক্ষ টাকা। গুজরাট সরকার গুজরাটকে স্ট্যাচু অফ ইউনিটি উপহার দিয়েছে। গুজরাট সরকার গুজরাটকে গিফট সিটি উপহার দিয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গুলশান কলোনি দিয়েছেন, গুলশান কলোনি কলকাতার বুকে। আজকে সর্বত্র দখলদারি, নদীর চর দখল হচ্ছে কলকাতার, বোটানিক্যাল গার্ডেনের জমি দখল হচ্ছে, দেবত্ব সম্পত্তি দখল হচ্ছে। এই যে ওয়াক অফ প্রপার্টি নিয়ে এত ঝামেলা, ওয়াক অফ প্রপার্টি সবচেয়ে বেশি লুট হয়েছে তৃণমূল সরকারের আমলে। মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেও 3টে ওয়াক অফ প্রপার্টির উপরে কবজা করেছে বেআইনি ভাবে। সিপিএম এর জমানায় তো আমরা স্লোগান দিতাম, ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার। আজকে তারা এখানে সবচেয়ে ওয়াক অফ লুট করেছে। সেই ওয়াক অফ নিয়ে আন্দোলন, তার জন্য মুর্শিদাবাদে আগুন, মালদায় রেল অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ,
কতদিন স্থানীয় মানুষ অর্থাৎ আদিবাসী, শুধু আদিবাসী বললে আদিবাসী নয়, যারা এখন আমরা ভারতবর্ষে এখানে আছি পশ্চিমবঙ্গের, আমরা এখন সবাই আদিবাসী। আমরা অন্য কোন, আমরা তোমাকে ডাকবো, এখানে আসবে, নাচ গান খেলাধুলা যা করতে চাও করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। এটা ধর্মশালা নয়, এটা কোঠা নয়, যার যখন খুশি ঢুকে পড়বে সে দিন বিজেপি করতে দেবে। এটা ডিলিট এন্ড ডিপোর্ট, চিহ্নিত করুন, নামবাদ দিন, তারপর পাঠিয়ে দিন যেখান থেকে এসেছে। এত বড় হৃদয় নিয়ে আমরা বসে নেই। আর ভোটার লিস্টটা তো দেখেছেন, এমন ভোটার লিস্ট কোথাও খুঁজে পাবে না তুমি। সকল রাজ্যের রানী সেজে আমার ভোটার তুমি, অপূর্ব। বাবার ছেলে বয়সের পার্থক্য 10, মানে 10 বছরের বাবা 9 বছর বয়স থেকেই, মানে দুরন্ত ছেলে, ভাবা যায় না। দাদু খায় নাতি খায়, বিস্কিটের অ্যাডভার্টাইজমেন্ট শুনেছিলেন। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট দেখুন, দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনই ভোটার। মহাভারতে 1 ধৃতরাষ্ট্র, এখানে এখন শুনছি, আগে শুনছিলাম 7, এখন 11 ধৃতরাষ্ট্র, 11। মানে প্রোডাকশন করেই গেছেন একদম 3 মাস অন্তর অন্তর। আরে স্বামী স্ত্রী দুজনের বাবাই এক। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভাই বোনের বিয়ে, এগিয়ে বাংলা। এদের তো খুঁজে বের করে পুরস্কার দিতে হবে। আর এদের পুরস্কার দেওয়ার কথা বললে আগুন জ্বলছে, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, বিএলওদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার তৈরি হবে, নিশ্চিত হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, কালের দেওয়াল লিখন, এ কেউ মুছতে পারবেন না পৃথিবীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বৃত্ত শেষ। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে, দ্রুত গতিতে যাচ্ছে। জগন্নাথ দেবকে ভুল বুঝিয়ে টেনে নিয়েছিলেন দীঘায়। জগন্নাথ দেব বলছেন আমিও আছি, আমিও দেখব, তুমি আমার মাথায় টুপি পরিয়েছো, আমি ছাড়বো না, আমি তোমাকে বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিয়েই তবে আমি পুরী ফিরবো। আপনারাও প্রতিজ্ঞা করুন। হরিশ্চন্দ্রপুরের মানুষ, মালদার মানুষ, এই মালদা একটা নির্দিষ্ট ভূমিকা পালন করেছিল স্বাধীনতার সময়। 1947 সালের 15ই আগস্ট আপনারা ছিলেন পাকিস্তানে, কিন্তু যার কারণে আপনারা আজকে ভারতবর্ষের বাসিন্দা, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আমাদের পার্টির নেতা। আজকে তার আশীর্বাদ নিয়ে আমরা এসেছি যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার প্রথমবারের জন্য তৈরি হতে চলেছে। সুতরাং যারা আপনার মালদাকে রাখতে সাহায্য করেছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ জানান। শিবেন্দু শেখর রায়, যিনি র্যাডক্লিফের বেঙ্গল বাউন্ডারি কমিশনে ভারতের হয়ে নেতৃত্ব, মালদার হয়ে নেতৃত্ব দিয়েছিলেন, মালদাকে ভারতের মধ্যে আনার জন্য চেষ্টা করেছিলেন, তার আত্মাকে সম্মান জানানোর স্বার্থে আপনারা একবারের জন্য এবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি করে দিন, পদ্ম ফুলে ছাপ দিন, রতন দাসকে ভোট দিন, আপনাদের মাঝ থেকে কাজ করবার সুযোগ দিন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের কিছু জয়েনিং রয়েছে, আমরা সেই জয়েনিং গুলো সেরে নেব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব কৌশিক মিশ্র, শীতেশ দাস, সুমিত প্রামাণিক, শুভ প্রামাণিক, শম্ভু দাস, আদিত্য মন্ডল, বিক্রম মন্ডল, কামেশ্বর মন্ডল, শিবা দাস, প্রতাপ দাস, রবীন্দ্রনাথ দাস, কৃষ্ণ প্রামাণিক, রাজা দাস, চন্দন দাস, রাজকুমার দাস, কুন্দন দাস, বরুণ দাস, দেবদাস, জটলু দাস ও রাহুল দাস। এরা সকলে আজকে থেকে বিজেপিতে জয়েন করলো। আমাদের মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আজকের এই জনসভা বলে দিচ্ছে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই আমরা আবার হরিশ্চন্দ্রপুরে সমস্ত
সর্বস্তরের মানুষদেরকে বলবো, সর্বস্তরের মানুষ